প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই হতে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন স্বর্ণ, তামা, লোহা, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ। এই পদার্থগুলোকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। মৌলিক পদার্থকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ধাতু আর একটি হলো অধাতু। ধাতু কি? যে সকল মৌলিক পদার্থ চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, আঘাতে টুনটুন শব্দ করে, সে সকল মৌলিক পদার্থকে ধাতু বলে। উদাহরণ হিসেবে বলতে পারি সোডিয়াম, পটাশিয়াম, কপার বা তামা, স্বর্ণ, রূপা ইত্যাদি হলো ধাতু। ধাতুসমূহের ল্যাটিন ও ইংরেজি নামের শেষে আম যুক্ত থাকে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে, যেমন ম্যাঙ্গানিজ। অধাতু যে সকল মৌলিক পদার্থ প্রধানত তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, সে সকল মৌলিক পদার্থকে অধাতু বলে। যেমন অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ফ্লোরিন ইত্যাদি। এই দুই ধরনের মৌলিক পদার্থ ছাড়াও আরেক ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়, যাদেরকে উপধাতু, অপধাতু বলা হয়। এর সংজ্ঞাটা কি? যে সকল মৌলিক পদার্থ কখনো ধাতুর ন্যায় আবার কখনো অধাতুর ন্যায় আচরণ করে, সে সকল মৌলিক পদার্থকে অপধাতু বলে। যেমন সিলিকন, আর্সেনিক, ব্রোন ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক অণু কি। যৌগিক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সাধারণত যার স্বাধীন অস্তিত্ব আছে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তাকে অণু বলে। অণুর উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি পানির অণু H2O, সালফিউরিক অ্যাসিডের অণু H2SO4, খাদ্য লবণের অণু NaCl ইত্যাদি হলো অণু। আবার হাইড্রোজেন গ্যাসের অণু H2, অক্সিজেনের অণু হলো O2, ফসফরাসের অণু হলো P4, সালফারের অণু হলো S8। অণুকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক অণু আর একটা হলো যৌগিক অণু। মৌলিক অণু কোনগুলো? দুই বা ততোধিক একই পরমাণুর সাথে মিলিত হয়ে যে অণুর সৃষ্টি হয় তাকে মৌলিক অণু বলে। যেমন এগুলোকে বলছি আমরা মৌলিক অণু, কারণ এই অণুগুলো একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। হাইড্রোজেন অণুটা দুইটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত, সুতরাং এটি একটি মৌলিক অণু। তেমনি করে অক্সিজেন দুইটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। ফসফরাস অণু চারটি একই ধরনের ফসফরাস পরমাণু দিয়ে গঠিত। সালফার অণু আটটি সালফার পরমাণু দ্বারা গঠিত। সুতরাং এই অণুগুলোকে বলছি আমরা মৌলিক অণু। যৌগিক অণু কি? দুই বা ততোধিক ভিন্ন পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে যে অণুর সৃষ্টি করে তাকে যৌগিক অণু বলে। যেমন এই অণুগুলোকে বলছি আমরা যৌগিক অণু। এগুলো কেন যৌগিক অণু? একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই অণুগুলোতে একাধিক ভিন্ন ধরনের পরমাণু আছে। যেমন এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু মিলে পানি তৈরি করেছে। এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু আছে। তেমনি সালফিউরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। সুতরাং ভিন্ন ধরনের পরমাণু মিলে এই অণুটি গঠিত হয়েছে। এটা খাদ্য লবণ। খাদ্য লবণের অণুতে দেখা যাচ্ছে একটি সোডিয়াম, একটি ক্লোরিন আছে। সুতরাং ভিন্ন ধরনের পরমাণু মিলে অণু গঠিত হয়েছে, তাই এই অণুগুলোকে বলছি আমরা যৌগিক অণু। এবার আমরা জেনে নেব পরমাণুটা কি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সাধারণত যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে।
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেনের পরমাণু হলো H, অক্সিজেনের পরমাণু O, ফসফরাসের পরমাণু P, সালফারের পরমাণু S, ক্লোরিনের পরমাণু Cl। পরমাণুসমূহকে ভাঙা যায়, ভাঙলে এর ক্ষুদ্রতম অংশে পৌঁছানো যায়। তখন দুই ধরনের কণিকা পাওয়া যায়, একটা স্থায়ী মূলকণিকা আর একটা অস্থায়ী মূলকণিকা। স্থায়ী মূলকণিকা কি? যে সকল মূলকণিকা সব মৌলের পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মূলকণিকা বলে। স্থায়ী মূলকণিকা তিনটি, সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন আমরা এই তিন ধরনের মৌলিক কণিকা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই ইলেকট্রন সম্পর্কে জানি। আবিষ্কারের সাল 1897 সালে। 1897 সালে এটি আবিষ্কৃত হয়। আবিষ্কারকের নাম জে থমসন। জে থমসন। জে এর পূর্ণরূপ হলো জোসেফ জন, অর্থাৎ আবিষ্কারক হলো জোসেফ জন থমসন। প্রতীক: ইলেকট্রনকে ছোট হাতের ই প্রতীক দ্বারা লেখা হয়। ভর: একটি ইলেকট্রনের ভর 9.11 10⁻⁻28 গ্রাম। এটা যদি আমরা কেজিতে লিখি তাহলে লিখব 9.11 10⁻31 কেজি, কারণ গ্রাম থেকে কেজি করলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। আধান: ইলেকট্রনের আধান ঋণাত্মক। আধানের পরিমাণ: ইলেকট্রনের আধানের পরিমাণ -1.60 10⁻⁻19 কুলম্ব। অবস্থান: ইলেকট্রনগুলো সাধারণত পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে থাকে, অর্থাৎ ইলেকট্রন পরমাণুর বাহিরে অবস্থান করে। লিখতে পারি আমরা অরবিটে অবস্থান করে। এবার আমরা আরেক ধরনের মৌলিক কণিকা প্রোটন সম্পর্কে জানব। প্রোটন আবিষ্কারের সাল হলো 1919। 1919 সালে প্রোটন সর্বপ্রথম আবিষ্কৃত হয়। আবিষ্কারকের নাম রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। প্রোটনকে ইংরেজি হরফের ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের ভর: একটি প্রোটনের ভর হল 1.673 10⁻⁻24 গ্রাম। এটাকে আমরা কেজিতে লিখতে পারি 1.673 10⁻⁻27 কেজি, কিলোগ্রাম। আধান: প্রোটনের আধান ধনাত্মক, অর্থাৎ প্রোটন পজিটিভ আধানযুক্ত মৌলিক কণিকা। আধানের পরিমাণ: প্রোটনের আধানের পরিমাণ হলো +1.60 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ এই আধান এবং ইলেকট্রনের আধান সমান, তবে বিপরীত। প্রোটনের আধান পজিটিভ, ইলেকট্রনের আধান নেগেটিভ। অবস্থান: প্রোটনগুলো পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করে। নিউক্লিয়াসে অবস্থান করে। এবার নিউট্রন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আবিষ্কারের সাল 1932 সালে সর্বপ্রথম নিউটন আবিষ্কৃত হয়। আবিষ্কারক হলো বিজ্ঞানী জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক। অর্থাৎ নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস চ্যাডউইক। প্রতীক: নিউটনকে ইংরেজি হরফের ছোট হাতের এন দ্বারা লিখে প্রকাশ করা হয়। ভর: একটি নিউট্রনের ভর 1.675 10⁻⁻24 গ্রাম। এটাতে আমরা কেজি করলে পাবো 1.675 10⁻⁻27 কেজি বা কিলোগ্রাম। আধান: নিউট্রন
আধান নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো আধান নেই, আধানের পরিমাণ শূন্য এবং অবস্থান প্রোটনের সাথে পরমাণুর নিউক্লিয়াসে। তিন ধরনের মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে কোনটি সবচাইতে হালকা এবং কোনটি সবচাইতে ভারী মৌলিক কণিকা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর লক্ষ্য করলে দেখা যায় একটি ইলেকট্রনের ভর 9.11 10⁻³ কেজি, প্রোটনের ভর 1.673 10⁻27 কেজি, একটি নিউট্রনের ভর 1.675 10⁻27 কেজি। এই ভরগুলো থেকে দেখা যাচ্ছে এই তিনটি মৌলিক কণিকার মধ্যে এটি সবচাইতে হালকা, অর্থাৎ তিন ধরনের মৌলিক কণিকার মধ্যে সবচাইতে হালকা মৌলিক কণিকা হলো ইলেকট্রন এবং সবচাইতে ভারী হলো নিউট্রন, সবচাইতে ভারী হলো নিউট্রন, এবং এটার থেকে নিউট্রন থেকে সামান্য কিছু পরিমাণ কম ভারী হলো প্রোটন। এটা ইলেকট্রনের ভর এতই কম যে পরমাণুতে ইলেকট্রনের ভর অপেক্ষা করেই প্রোটন ও নিউট্রনের ভর হিসাব করে একটি পরমাণুর ভর আমরা হিসাব করতে পারি। ডাল্টনের পরমাণুবাদ শিখব এবার। ডাল্টনের পরমাণুবাদ কি? 1803 সালে জন ডাল্টন নামের ইংরেজ বিজ্ঞানী পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতামত প্রদান করেন। তার এই মতবাদ ডাল্টনের মতবাদ বা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। তিনি কি বলেছিলেন? মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। একটি মৌল বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও ধর্ম অভিন্ন। একটি মৌলের পরমাণুসমূহ অপর মৌলের পরমাণুসমূহ হতে ভিন্ন রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন। যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন। তার নাম অনুসারে এই মডেলটিকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এটিকে সৌরজগতের সাথে তিনি তুলনা করেন, তাই এটাকে সৌর মডেলও বলা হয়ে থাকে। এই মডেল থেকেই সর্বপ্রথম মৌলের নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাই এটিকে অনেকে নিউক্লিয়ার মডেলও বলে থাকেন। রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি? রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল বক্তব্য হল পরমাণুর কেন্দ্র ধনাত্মক আধান বিশিষ্ট। এ কেন্দ্র পরমাণুর প্রায় সকল ভর বহন করে। এর নাম নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অতএব নিউক্লিয়াসে ধনাত্মক আধানের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে সর্বদা ঘূর্ণায়মান। ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রাতিক বল পরস্পর সমান। পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, প্রোটনের সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন সোডিয়াম পরমাণুর কেন্দ্রে 11টি প্রোটন বিদ্যমান, সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। ধরে নেই এটি একটি পরমাণু। এই পরমাণুর এটি হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে সেই সংখ্যাকেই বলবো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ধরে নেই এই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে 10টি, সুতরাং এই 10টি যে প্রোটন আছে এই প্রোটনের সংখ্যাকেই বলবো আমরা এই মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এই মৌলের পারমাণবিক সংখ্যা 10। যদি এখানে এই মৌলের কেন্দ্রে 12টি প্রোটন থাকে তাহলে আমরা বলবো এই মৌলের পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ কোনো মৌলের কেন্দ্রে যে কয়টি প্রোটন থাকে সেই সংখ্যাকেই বলবো ওই মৌলের পারমাণবিক
সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা কি? কোনো মৌলের পরমাণুর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যার যোগফলকে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বলে। যেমন সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12। সুতরাং সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা 23। ধরে নেই এটি একটি পরমাণু। এই পরমাণুর এই কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। এই পরমাণুর কেন্দ্রে যে কয়টি প্রোটন ও নিউট্রন আছে তাদের যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। ধরে নিলাম এই পরমাণুর কেন্দ্রে প্রোটন আছে 6টি, নিউট্রন আছে 6টি, অতএব ভর সংখ্যা হবে 12। আবার ধরে নিই এই পরমাণুর কেন্দ্রেই প্রোটন আছে 10টি, নিউট্রন আছে 10টি, সুতরাং ভর সংখ্যা হবে পারমাণবিক ভর সংখ্যা হবে 20। আবার যদি এটাকে আমরা প্রোটন ধরে নিই 11 এবং নিউট্রন এখানে ধরে নিলাম আছে 12টি, তাহলে ভর সংখ্যা হবে 23। অর্থাৎ প্রোটন ও নিউট্রনের যোগফলকে আমরা বলছি ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা লেখার নিয়মটা কি? পরমাণুতে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা সহজেই বের করা যায়। যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা জেড হয় তবে সেই পরমাণুতে জেড সংখ্যক প্রোটন ও জেড সংখ্যক ইলেকট্রন থাকে। ভর সংখ্যা এ হলে নিউট্রনের সংখ্যা এ মাইনাস জেড হবে। আধানের চিহ্ন অনুসারে ইলেকট্রন যোগ বা বিয়োগ করতে হবে। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আধানের পরিমাণ এবং কোনো অণু বা আয়ন পরমাণুর সংখ্যা প্রভৃতি দেখানোর রীতিটাকে আমরা এভাবে লিখতে পারি। ধরে নিলাম এক্স একটি পরমাণুর মৌলের প্রতীক। এখানে এই জেডটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রতীকের বাম পাশের নিচের দিকে ছোট করে যে সংখ্যাটা লেখা থাকে সেটাই হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা, সেই সংখ্যাই হবে প্রোটন সংখ্যার সমান। যদি পরমাণুতে চার্জ না থাকে, আধান না থাকে, তবে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হবে। যদি পরমাণুতে চার্জ থাকে তো সেই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কমবে বা বাড়বে। যদি পরমাণুতে ধনাত্মক আধান থাকে তবে যে কয়টি ধনাত্মক আধান এখানে থাকবে সে কয়টি প্রোটন থেকে সে কয়টি বাদ দিলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হবে ইলেকট্রন সংখ্যা। এখানে যদি ঋণাত্মক আধান থাকে তাহলে ঋণাত্মক আধান থাকার অর্থ হলো পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে, যে কয়টি ইলেকট্রন ঋণাত্মক আধান থাকবে সেই কয়টি ইলেকট্রন প্রোটনের সাথে যোগ দিয়ে ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। প্রতীকের বাম পাশে উপরের দিকে যে সংখ্যা লেখা থাকে এটাকে বলি আমরা ভর সংখ্যা। ভর সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রনের সমষ্টি বা যোগফল। তো এখানে প্রোটন আর নিউট্রনের যোগফল হলো এ আর প্রোটন সংখ্যা হলো জেড। সুতরাং এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। নিউট্রন সংখ্যা সমান এ মাইনাস জেড। এবার এখানে যে আধান থাকবে অর্থাৎ একটা, দুইটা বা তিনটা যে ধরনের আধান থাকবে সেটাকে বলবো আমরা এই মৌলের আধানের প্রকৃতি। যদি ধনাত্মক প্লাস আধান থাকে তবে বলবো মৌলটি ধনাত্মক আধানযুক্ত, আবার যদি ঋণাত্মক আধান থাকে তাহলে বলবো মৌলটা ঋণাত্মক আধানযুক্ত। এবার আমরা এই উদাহরণটা লক্ষ্য করি। সোডিয়ামের প্রতীক এটা এনে এরই বাম পাশের নিচের দিকে ছোট করে 11 লেখা আছে। সুতরাং এই মৌলের পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান, সুতরাং প্রোটন সংখ্যাও 11। যেহেতু এখানে কোনো চার্জ নেই তাই প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হবে, সুতরাং ইলেকট্রন সংখ্যাও 11। এটা হলো ভর সংখ্যা। ভর সংখ্যা মানে হলো প্রোটন আর নিউট্রনের সমষ্টি। সুতরাং এখান থেকে যদি আমরা নিউট্রন বের করতে চাই তাহলে আমরা লিখব এ মাইনাস জেড। এ হলো ভর সংখ্যা 23, জেড হলো 11 পারমাণবিক সংখ্যা, বিয়োগফল হয় 12। সুতরাং এই পরমাণুর এই প্রতীক থেকে আমরা দেখতে পাচ্ছি, সংকেত থেকে দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে আমরা নিউট্রন সংখ্যা পেলাম 12। এবার আমরা এই সংকেতটা লক্ষ্য করি। এখানে পারমাণবিক সংখ্যা 11, সুতরাং জেড সমান আমরা লিখব 11। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই থাকে, অর্থাৎ এর প্রোটন সংখ্যাও 11ই হবে। এবার ইলেকট্রন সংখ্যা, এখানে চার্জ থাকার কারণে ইলেকট্রন সংখ্যা কমবে বা বাড়বে। একটু আগে আমি বলেছি প্লাস চার্জ অর্থ হলো পরমাণু ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন হওয়ার কথা ছিল 11টি, কারণ প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে পরমাণুতে। যেহেতু একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করে আয়ন তৈরি করেছে।
সুতরাং এখানে ইলেকট্রনের সংখ্যা হবে 10 আর বিয়োগ 11 বিয়োগ 1 অর্থাৎ 10। 11টার মধ্য থেকে একটা ইলেকট্রন চলে গেছে, 10টি ইলেকট্রন থাকলো। ভর সংখ্যা হবে 23 বিয়োগ 11 সমান 12। এভাবে আমরা কোনো মৌলের প্রতীক থেকে সহজেই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা এবং আয়নের প্রতীক থেকেও ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা নির্ণয় করতে পারি। এই সংকেত থেকে আমরা কিভাবে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন হিসাব করব? পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা ও প্রোটন সংখ্যা একই, সুতরাং 8। ইলেকট্রন সংখ্যা 2টি ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন হওয়ার কথা 8, 2টি গ্রহণ করার ফলে হয়ে গেছে 10টি। নিউটন সংখ্যা 16 বিয়োগ 8 সমান হবে 8। এভাবে আমরা বিভিন্ন মৌলের প্রতীক থেকে, সংকেত থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা নির্ণয় করতে পারি।